সকলকে শুভ নববর্ষ। নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চলেছি আজকে আমরা একটি নতুন টপিকের ওপর ক্লাস। এতদিন পর্যন্ত এই চ্যানেলে তোমরা ইংরেজির ক্লাস পেয়েছো, আজ থেকে নিয়মিতভাবে সাথে জিকের ক্লাস পাবে। ওকে, আজকে আমাদের টপ জিকে ক্লাস 1। চলো আর বেশি কথা না বাড়িয়ে ক্লাস শুরু করি। দেখো, 1 নাম্বার প্রশ্ন আছে। দেখো, প্রতিটি প্রশ্নই এখানে খুব বাছাই করা এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রতিটি প্রশ্ন দুটি ভাষায় দেওয়া হয়েছে, ইংরেজি এবং বাংলা। তোমাদের যেটা সুবিধা হবে সেটা করো। মহাভারত, রামায়ণ এবং পুরাণের গল্প অন্তর্নিহিত রয়েছে ড্যাশ নৃত্যে। অপশন 1 কথাকলি, কুচিপুড়ি, সাত্রিয়া, ওড়িশি। চলো তোমাদের 10 সেকেন্ড সময় দিই, তোমরা ঝটপট বলে ফেলো। চলো তাহলে চলো উত্তরটা দেখে নেওয়া যাক। উত্তরটা হচ্ছে, দেখো কোন নৃত্য। তাহলে দেখো, মহাভারত, রামায়ণ এবং পুরাণের সঙ্গে যোগ রয়েছে কোন নৃত্যের? উত্তর হবে কথাকলি। চলো তাহলে কথাকলি, এই যে কথাকলি নৃত্যটি, এইটা কোথাকার নৃত্য বলো তো? কথাকলি, কথাকলি হচ্ছে কেরালার নৃত্য। ওকে, কথাকলি কোথাকার নৃত্য? কেরালা। আমাদের মনে রাখতে হবে। তাহলে কুচিপুড়ি কোথাকার নৃত্য? কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশের নৃত্য। সাত্রিয়া কোথাকার? সাত্রিয়া হচ্ছে আসাম বা অসম। এটা কত সালে নৃত্যের যে এই যে কত সালে অ্যাক্টিভেট, কত সালে সাত্রিয়াকে একটি নৃত্যের যে একটা তালিকাভুক্ত করা হয়েছিল বলো তো? সাত্রিয়াকে তালিকাভুক্ত করা হয়েছিল 2000 সালে। ওকে, ওড়িশি কোথাকার নৃত্য? ওড়িশি আমরা সবাই জানি, ওড়িশির নৃত্য। তাহলে এই যে আমরা এবার কথাগুলি সম্পর্কে জেনে নিই। কথাগুলি লিটারেলি মিনস স্টোরি প্লে। কথাগুলি লিটারেলি মিনস কি? স্টোরি প্লে। ইট ইজ আ ক্লাসিক্যাল ডান্স ফ্রম কেরালা। আগেই বলেছি এটা কোথাকার ডান্স? কেরালায়। বলো তো কেরালার আরেকটি নৃত্যর নাম কি? কেরালার আরেকটি নৃত্য হচ্ছে কি ভারতনাট্যম। ওকে, নোন ফর ইটস হেভি অ্যান্ড এলাবোরেট মেকআপ। এই যে কথাকলি, কথাকলি এই যে নৃত্য, এটা কিসের জন্য বিখ্যাত বেশি? বিখ্যাত হচ্ছে এই যে এলাবোরেট মেকআপ। এই যে মেকআপটা দেখতে পাচ্ছ এখানে, দেখো মেকআপটা দেখো এলাবোরেট, একদম বিরাট মেকআপ থাকে। ইন্ট্রিকেট কস্টিউমস অ্যান্ড ড্রামাটিক এক্সপ্রেশন, এবং এখানে এই যে নৃত্যের মাধ্যমে একটা ড্রামাটিক এক্সপ্রেশন করা হয়, এক্সপ্রেশন দেখানো হয়। ওকে, তাহলে যদি আমরা এখানে বলি কথাকলি, কথাকলি সম্পর্কে যদি আমরা কিছু একটু বলি, তাহলে কি বলতে পারি? দেখো, এই কথাকলি, কথাকলি নৃত্যটা কাদের দ্বারা অনুষ্ঠিত হয়? বেশিরভাগ কথাকলিটা পারফর্ম করা হয়, কথাকলি পারফর্ম করা হয় পুরুষদের দ্বারা। কাদের দ্বারা? মেল, পুরুষদের দ্বারা। ওকে, এই কথাকলিতে কি কি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়? হ্যাঁ, কথাকলিতে যে সমস্ত মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয় তার মধ্যে একটা হচ্ছে ইদাক্কা, সিন্দা, আর কি, আর হচ্ছে মাদুলম। এই কথাকলি, এইটা কি এলিমেন্টকে নির্দিষ্ট করে? কথাকলি হচ্ছে মেনলি স্কাই এলিমেন্টকে সিম্বলাইজ করে। ওকে, স্কাই এলিমেন্ট,
এবং কোন ভাষায় হয়? কথাগুলি হচ্ছে মণিপ্রভালম। মণিপ্রভালম ল্যাঙ্গুয়েজ হয়। ওকে, তাহলে এই কুচিপুড়ি ড্যান্সের যদি আমরা বলি, কুচিপুড়ি ড্যান্সের মানে এইটা যেরকম, এই যে আমরা কথাকলিটা দেখলাম, কথাকলি ডান্সের কি দেখলাম যে এটা হচ্ছে মহাভারত, রামায়ণ, পুরাণের উপর বেস করে। আর কুচিপুড়ি যদি আমরা দেখি, কুচিপুড়ি হচ্ছে ভাগবতের উপর বেস করে। ওকে, চলো নেক্সট। নেক্সট প্রশ্ন কি? নেক্সট প্রশ্ন হচ্ছে ওয়ারলি পেন্টিং। ওয়ারলি পেন্টিং ইজ দ্য ফোক পেন্টিং অফ ড্যাশ স্টেট অফ ইন্ডিয়া। অর্থাৎ ওয়ারলি চিত্রকলা হলো ভারতের কোন রাজ্যের লোকনৃত্য? লোকচরিত্র নয়, চিত্র। অপশন ক মণিপুর, মিজোরাম, কর্ণাটক, মহারাষ্ট্র। আচ্ছা, তোমরা এবার চটপট বলে ফেলো তো কোন রাজ্যের। চলো, 10 সেকেন্ড হয়ে গেছে, আমরা দেখি এবার উত্তরটা কি। চলো, ওয়ারলি হচ্ছে মহারাষ্ট্রের লোকচিত্র। কোথাকার? মহারাষ্ট্রের। তাহলে ওয়ার্লি, চলো ওয়ার্লি পেন্টিং, এই যে ছবি দেখতে পাচ্ছ একটা ওয়ার্লি পেন্টিং এর ছবি, এটা ওয়ার্লি পেন্টিং। ওয়ার্লি পেন্টিং ইজ এ ফর্ম অফ ট্রাইবাল আর্ট মোস্টলি ক্রিয়েটেড বাই ট্রাইবাল পিপল ফ্রম দ্য নর্থ সোহার্দি রেঞ্জ। অর্থাৎ নর্থ মানে এটা তৈরি করে বেশিরভাগ কাদের দ্বারা? এটা একটা আদিবাসীদের দ্বারা অঙ্কিত লোকচিত্র। এবং এটা কোথায়? উত্তর সোহাদ্রি অঞ্চলে। ওকে, উত্তর সোহাদ্রি অঞ্চলটা কোথায় অবস্থিত? মহারাষ্ট্র। এবার অন্যান্য ফোক পেন্টিংস গুলো কোথায় দেখে নাও। এই যে মধুবনী পেন্টিংস, মধুবনী পেন্টিংস বিহার। পটচিত্র আর্ট ওডিশা। পিথোরা পেন্টিং গুজরাট। কলামকরি পেন্টিং অন্ধ্রপ্রদেশ। কালীঘাট পট ওয়েস্ট বেঙ্গল। মিনিয়েচার পেন্টিং রাজস্থান। তাঞ্জোর পেন্টিং তামিলনাড়ু। গোন্ড পেন্টিং মধ্যপ্রদেশ পাট রাজস্থান। সিরিয়াল স্ক্রল তেলেঙ্গানা। এই যে আমাদের এই সমস্ত পেন্টিং গুলো, এই যে এক্সট্রা ইনফরমেশন হিসেবে আমরা যে সমস্ত পেন্টিং এর নামগুলো দেখলাম, প্রতিটা নাম কিন্তু আমাদের মনে রাখা জরুরি। নেক্সট বলছে হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য মেন্স কবাডি কোর্ট। অর্থাৎ পুরুষদের কাবাডি কোর্টের দৈর্ঘ্য কত? বলো দেখি তোমরা। চলো উত্তরটা দেখে নিই। পুরুষদের কাবাডি কোর্টের দৈর্ঘ্য কত? 13 মিটার। ওকে, চলো একটু বেশি আমরা আর একটু তথ্য জেনে নিই এই সম্পর্কে। দ্য কাবাডি কোর্ট মেজার্স 13 × 10 মিটার ফর মেন। তাহলে পুরুষদের জন্য কত? 13 × 10 অ্যান্ড 12 × 8 ফর ওমেন। আর ওমেনদের জন্য কত? 12 × 8। ওকে, ইট ইজ বেসিক্যালি আ কম্বাটিভ স্পোর্ট উইথ 7 প্লেয়ার্স। তাহলে এই কাবাডি খেলায় কতজন প্লেয়ার্স এর প্রয়োজন হয়? 7 জন। প্লেড ফর আ পিরিয়ড অফ 40 মিনিটস উইথ আ 5 মিনিটস ব্রেক। মোট কত সময় খেলা হয়? মোট খেলার সময় হচ্ছে 40 মিনিটস এবং 5 মিনিটস ব্রেক হয়। তাহলে মোট আমার কত হলো? 40 + 5, 45 মিনিট। এই 45 মিনিট সময়টিকে ইউটিলাইজ কিভাবে করা হয়? 20 মিনিট, 5 মিনিট, 20 মিনিট। 20 মিনিট খেলা হবে, 5 মিনিট ব্রেক, আবার 20 মিনিট খেলা হবে। ওকে, এটা এই ব্রেক টাইম এটা। ওকে, চলো নেক্সট। Who has written the book Fearless Governance, published in January 2021, describing her stint as governor? ফিয়ারলেস গভর্নেন্স নামক বইটি জানুয়ারি 2021 সালে প্রকাশিত হয়, যেখানে একজন মহিলা গভর্নরের অভিজ্ঞতা বর্ণনা করা হয়েছে। এই বইটি কে লিখেছেন? চলো দেখি, তোমরা বলো। আচ্ছা, চলো উত্তরটা কি হবে বলো তো। উত্তরটি হবে কিরণ বেদী। এই কিরণ বেদী কে ছিল জানো? কিরণ বেদী হচ্ছে ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার। এই যে ইন্ডিয়ান পুলিশ সার্ভিস ইন 1976। কিরণ বেদী ইজ দ্য ফার্স্ট ওম্যান ইন ইন্ডিয়া টু জয়েন দ্য অফিসার র্যাঙ্কস অফ ইন্ডিয়ান পুলিশ সার্ভিস আইপিএস ইন 1972। তাহলে
কিরণ বেদী উত্তরটা তোমরা দেখতেই পাচ্ছ। এবার চলো এই কিরণ বেদীর অন্যান্য বইগুলো দেখি। কিরণ বেদী অন্যান্য বইগুলো কি? ইটস অলওয়েজ পসিবল, হিমাথে, ডেয়ার টু ডু, ফর দ্য নিউ জেনারেশন। তাহলে এই সমস্ত বইগুলো হচ্ছে কিরণ বেদীর আরো অন্যান্য বই। তাহলে কিরণ বেদীর বইটা কত সালে প্রকাশিত হয়েছিল বলো? 2021 সালে। আর কিরণ বেদী কত সালে আইপিএস অফিসার হয়েছিল? 1972-তে। তিনি প্রথম ভারতীয় মহিলা আইপিএস অফিসার। ওকে, দেখো, ফ্রিডম ইন এক্সাইল ইজ দ্য অটোবায়োগ্রাফিক্যাল বুক অফ জওহরলাল নেহেরু, মহাত্মা গান্ধী, জে.বি. কৃপালিনী, দলাই লামা। আচ্ছা, এটা একটু স্পেলিংটা মিস্টেক হয়ে গেছে, কৃপালিনী হবে। তাহলে এই বইটি কার লেখা? ফ্রিডম ইন এক্সাইল একটি আত্মজীবনীমূলক বই, যার লেখক হচ্ছেন মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, জে.বি. কৃপালিনী, দলাই লামা। চলো সময় দিই। উত্তরটা কি বলো তো? দলাই লামা। চলো আমরা দেখি উত্তর কি। দলাই লামা। তাহলে এই দলাই লামা, ইনি এই যে বিখ্যাত একজন ব্যক্তি দলাই লামা, দলাই লামার আত্মজীবনীমূলক বইয়ের নাম কি? বই হচ্ছে ফ্রিডম ইন এক্সাইল। তাহলে দলাই লামা সম্পর্কে আরো জানি। এই দলাই লামা রোড টু অটোবায়োগ্রাফিজ। দলাই লামা দুটি আত্মজীবনী লিখেছিলেন। অটোবায়োগ্রাফিজ মিনস আত্মজীবনী। দ্য ফার্স্ট ওয়াজ, তার প্রথম আত্মজীবনী কি ছিল? মাই ল্যান্ড অ্যান্ড মাই পিপল, অ্যান্ড দ্য সেকেন্ড ওয়াজ ফ্রিডম ইন এক্সাইল। এছাড়া আরো অন্যান্য বই তিনি লিখেছিলেন। সেই বইগুলির নাম যদি আমরা দেখি, দ্য আর্ট অফ হ্যাপিনেস, দ্য বুক অফ জয়, অ্যানশিয়েন্ট ওয়াইজডম, মডার্ন ওয়ার্ল্ড, বিয়ন্ড রিলিজিয়ন। আচ্ছা, এটা তো আমরা বুঝলাম। এবার জওহরলাল নেহেরুর কিছু বিখ্যাত বই আছে যেগুলো আমাদের পরীক্ষায় বারংবার এসে থাকে, যেমন দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, পাবলিশ কত সালে হয়েছিল? 1946। এছাড়া জওহরলাল নেহেরুর আরো একটি বই আমাদের পরীক্ষায় এসে থাকে, দেখে থাকবে হয়তো তোমরা, লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার। লেটার্স ফ্রম, সরি, a father to his daughter। কত সালে পাবলিশ হয়েছিল? 1929 সালে। এই যে এখানে ডটার বলা হচ্ছে, এই ডটারটা কে জানো? এই ডটার হচ্ছে, ডটার বলতে এখানে ইন্দিরা গান্ধীর কথা বলা হচ্ছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন কি। আমরা এখানে যদি আরো কিছু তথ্য দেখি, মহাত্মা গান্ধী, মহাত্মা গান্ধীর লেখা একটি বই, নাম কি? মহাত্মা গান্ধীর লেখা একটি বই হচ্ছে দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ। দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ। এগুলো একটু মানে খুব গুরুত্বপূর্ণ বইয়ের নামগুলো বাছাই করে রাখা হয়েছে। জে.বি. কৃষ্ণানী, বা এই সরি জে.বি. কৃপালনী হবে, কি হবে? জে.বি. কৃপালনী। জে.বি. কৃপালনীর একটি বই হচ্ছে, সরি, জে.বি. কৃপালনীর একটি বই যদি বইয়ের নাম হচ্ছে মাই টাইমস অ্যান্ড অটোবায়োগ্রাফি। মাই টাইমস অ্যান্ড অটোবায়োগ্রাফি। ওকে, চলো নেক্সট প্রশ্ন। হুইচ ইন্ডিয়ান পলিটিক্যাল লিডার ওয়াজ কল্ড অ্যাজ লোকনায়ক? কোন ভারতীয় রাজনৈতিক নেতাকে লোকনায়ক বলা হতো? রাম মনোহর লোহিয়া, জয়প্রকাশ নারায়ণ, বাল গঙ্গাধর তিলক, সুভাষচন্দ্র বসু।
তোমরা বলো। চলো, এর উত্তরটা দেখে নেওয়া হবে। উত্তর কি আমরা পেয়ে গেলাম? আনসার জয়প্রকাশ নারায়ণ। জয়প্রকাশ নারায়ণ সম্পর্কে কিছু তথ্য। জয়প্রকাশ নারায়ণ রিসিভ দ্য র্যামন ম্যাগসেসাই অ্যাওয়ার্ড 1965। তাহলে জয়প্রকাশ নারায়ণ র্যামন র্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড পেয়েছিল কত? 1965। এবং তিনি ভারতরত্ন পেয়েছিলেন কত সালে? 1998 সালে। যদিও সেটা তার মরণোত্তর পুরস্কার ছিল। পস্টিউমাসলি মিন্স মরণোত্তর। তাহলে এবার ফেমাস পার্সোনালিটিস অ্যান্ড দেয়ার নিকনেম, বিখ্যাত ব্যক্তিত্ব এবং তাদের নিকনেম সম্পর্কে আমরা কিছু জেনে নিই। এগুলো প্রত্যেকটা মনে রাখতে হবে। দেখো, বিহার কেশরী কাকে বলা হতো? বিহার কেশরী বলা হতো শ্রীকৃষ্ণ সিনহা। বিহার বিভূতি ডক্টর অনুরাগ নারায়ণ সিং। আয়রন ম্যান অফ ইন্ডিয়া বল্লভভাই প্যাটেল। বিশ্বকবি রবীন্দ্রনাথ, সব প্রত্যেকেরই জানা আমাদের। নেতাজি সুভাষচন্দ্র বোসকে বলা হতো। লোকমান্য তিলক বাল গঙ্গাধর তিলককে বলা হয় লোকমান্য তিলক। এই যে লোকনায়ক আর লোকমান্য তিলক, এই দুটো গুলিয়ে ফেললে কিন্তু চলবে না, মনে রাখতে হবে। On which of the following dates does India celebrate its Constitution Day? নিম্নলিখিত তারিখগুলোর মধ্যে ভারতের সংবিধান দিবস কবে পালিত হয়? অপশন 1 26শে জানুয়ারি, অপশন 2 26শে নভেম্বর, অপশন 3 15th আগস্ট, অপশন ডি 2রা অক্টোবর। চলো, তোমরা বলো দেখি, খুব সহজ একটা প্রশ্ন। চলো, অপশন, তাহলে উত্তর কি হবে? 26শে নভেম্বর। চলো দেখে নেওয়া যাক। 26শে নভেম্বর। দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাডাপ্টেড। তাহলে আমরা এখানে নলেজ, চলো একটু কিছু তথ্য জেনে। দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাডাপ্টেড অন 26 নভেম্বর 1949। বলছে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল 26শে নভেম্বর 1949 সাল। দ্যাট ইজ হোয়াই, এই জন্য কনস্টিটিউশন ডে ইজ সেলিব্রেটেড অন 26 নভেম্বর। তাই 26শে নভেম্বর কনস্টিটিউশন ডে সেলিব্রেট করা হয়। কনস্টিটিউশন ডে মিনস সংবিধান দিবস। 15ই আগস্ট আমরা প্রত্যেকেই জানি স্বাধীনতা দিবস। ওই দিন আমাদের দেশ কি হয়েছিল? ক্ষমতা হস্তান্তর হয়েছিল ব্রিটিশ সরকারের হাতে। 2nd অক্টোবর গান্ধী জয়ন্তী, মহাত্মা গান্ধীর জন্মদিন। ওই দিন আমাদের কি পালন করা হয়? ন্যাশনাল হলিডে পালন করা হয়। এবং একই সাথে ইন্টারন্যাশনাল ডে অফ নন ভায়োলেন্সও পালন করা হয়, অহিংসা দিবস। আর 26শে জানুয়ারি আমরা সবাই জানি রিপাবলিক ডে, যেই দিন থেকে ভারতের সংবিধান কার্যকরী হয়েছিল। চলো, নেক্সট কোশ্চেন, ইন হুইচ অফ দ্য ফলোইং স্টেটস ইজ সাঁচি স্তূপ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট লোকেটেড? নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যে সাঁচি স্তূপ, যা একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট অবস্থিত? কোথায়? মধ্যপ্রদেশ, রাজস্থান, বিহার, পাঞ্জাব। বলো, এটা একটা খুব খুব সহজ প্রশ্ন। চলো, তাহলে কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ। চলো আমরা উত্তরটা দেখে নিই। এই যে মধ্যপ্রদেশ। চলো, এই সম্পর্কে আমরা সাঁচি স্তূপ সম্পর্কে আরো কিছু জেনে নিই। The Shachi Stup was declared a World Heritage Site by UNESCO in 1989। তাহলে সাচি স্তূপকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কবে ডিক্লেয়ার করা হয়েছে, ঘোষণা করা হয়েছে? 1989 সালে। সাচি স্তূপটা কি? সাচি স্তূপ হচ্ছে একটা বুদ্ধিস্ট কমপ্লেক্স, মানে বৌদ্ধ ধর্মের স্থান। কিসের জন্য ফেমাস? ফর ইটস গ্রেট স্তূপ আ হিল টপ অ্যাট সাচি টাউন ইন রাইজেন ডিস্ট্রিক্ট, মধ্যপ্রদেশের। ওকে, ইট ওয়াজ অরিজিনালি কমিশনড বাই মৌর্য এম্পারার অশোক। তাহলে এটা তৈরির সময় মানে কার উপর পৃষ্ঠপোষকতায় তৈরি হয়েছিল? মৌর্য সম্রাট অশোকের। ওকে, এছাড়া আরো ভারতের কয়েকটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের নাম দেওয়া রয়েছে। অজন্তা কেভস, অজন্তা গুহা 1983 সালে হয়েছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা। গ্রুপ অফ মনুমেন্টস অ্যাট মহাবলীপুরম 1984 ঘোষণা করা হয়েছে। মহাবোধি টেম্পল কমপ্লেক্স অ্যাট বোধগয়া, বোধগয়ার মহাবোধি মন্দির 2002 সালে, যেটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে। ওকে, পরবর্তী প্রশ্ন। ড্যাশ ড্যাশ হলেন ভারতের প্রথম ভারতীয় মহিলা যিনি গ্র্যামি অ্যাওয়ার্ড বিজয়ী? ইংরেজি লিখতে কি রয়েছে?
ড্যাশ ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওমেন টু হ্যাভ ওন আ গ্র্যামি অ্যাওয়ার্ড। বলছে কোন মহিলা, মানে বলতে চাইছে কোন ভারতীয় মহিলা প্রথম গ্র্যামি অ্যাওয়ার্ড বিজয়ী। অপশন এ তানভি শাহ, শালমলী খোলগড়ে, পলক মুসল, শিল্পা রাও। চলো তোমরা বলো। চলো চলো উত্তরটা দেখে নেওয়া যাক। উত্তরটা কি হবে? তানভি শাহ। চলো দেখে নিই পরবর্তী স্লাইডে। এই যে উত্তর কি রয়েছে? তানভি শাহ। চলো তানভি শাহ সম্পর্কে আমরা বিশেষ কিছু তথ্য জেনে নিই। তানভি শাহ হলেন প্রথম ভারতীয় মহিলা যিনি গ্র্যামি পুরস্কার জিতেছেন। তিনি কেন পেয়েছিলেন গ্র্যামি? তিনি 2010 সালে স্ল্যাম ডগ মিলিনিয়ার সিনেমার জয় হো গানের জন্য, কিসের জন্য? জয় হো গানে অবদানের জন্য পুরস্কার পেয়েছিলেন। পুরস্কারটি ছিল কিসের ছিল? ভিজুয়াল মিডিয়ার জন্য। কিসের জন্য? ভিজুয়াল মিডিয়ার জন্য সেরা সংকলন, সাউন্ড ট্র্যাক বিভাগের। তানভীর শাহ তার বহুমুখী প্রতিভার জন্য পরিচিত এবং স্প্যানিশ, আরবি এবং পর্তুগিজ সহ একাধিক ভাষায় তিনি গান গেয়েছেন। আচ্ছা, যদি আমরা একটু এক নজরে যদি আমরা এই যে এটা ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গ্র্যামি পুরস্কারের ছবি। ওকে, এটা হচ্ছে গ্র্যামি অ্যাওয়ার্ডের ছবি। এই গ্র্যামি অ্যাওয়ার্ড কি? গ্র্যামি অ্যাওয়ার্ড হচ্ছে মার্কিন দ্য রেকর্ডিং একাডেমি কর্তৃক প্রবর্তিত একটি বার্ষিক পুরস্কার। তাহলে গ্র্যামি অ্যাওয়ার্ড কারা প্রদান করে? মার্কিন দ্য রেকর্ডিং কোম্পানি। ওকে, তাহলে মার্কিন দ্য রেকর্ডিং কোম্পানি। কত সাল থেকে এটা দেওয়া শুরু হয়? এটি দেওয়া শুরু হয় 1958 সাল থেকে। কোন ক্ষেত্রে দেওয়া হয়? গ্র্যামি অ্যাওয়ার্ড দেওয়া হয় সঙ্গীতে অসাধারণ কৃতিত্বের জন্য। সঙ্গীতে অসাধারণ কৃতিত্বের জন্য। ওকে, চলো পরবর্তী প্রশ্নে যাই। নিম্নলিখিত গুলির মধ্যে কে একটি অশ্বক্ষমতা একক স্থাপন করেছেন যা 1 মিনিটে একটি ঘোড়ার 33,000 ফুট পাউন্ড কাজ করার সমান? বলো, তোমরা উত্তর দাও আগে। দেখো, ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটন অন করে দিও, যাতে আমরা কোনো ভিডিও চ্যানেলে আপলোড করার সাথে সাথে তোমার কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায়। ওকে, তোমাদের কাছে শুধু এটুকুই আবদার, চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও। তাহলে উত্তর কি? উত্তর আমরা অ্যান্সার পেয়ে গেলাম, জেমস ওয়াট। জেমস ওয়াট ছিলেন একজন স্কটিশ উদ্ভাবক এবং যান্ত্রিক প্রকৌশলী। তিনি বাষ্প ইঞ্জিনে তার কাজের জন্য সর্বাধিক পরিচিত। কোন কাজের জন্য? বাষ্প ইঞ্জিন, যা শিল্প বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ওয়াট ইঞ্জিনের শক্তি পরিমাপ করার জন্য অশ্ব ক্ষমতার ধারণাটি চালু করেছিলেন। অশ্ব ক্ষমতায় এক এককে একটি ঘোড়া হিসেবে সংজ্ঞায়িত করা হয়, যা 1 মিনিটে 33,000 ফুট পাউন্ড কাজ করে। বাষ্প ইঞ্জিনে তার উন্নতি উল্লেখযোগ্য কার্যকারিতা ও উপযোগিতা বৃদ্ধি করেছে। চলো নেক্সট। এই যে, আশা রাখছি তোমরা প্রত্যেকেই ক্লাসটি মন দিয়ে করেছো এবং তোমরা ভীষণ সিরিয়াস ভাবে পড়াশোনা করছো। তাহলে এই যে 11 নাম্বার 11 দাগের যে প্রশ্নটি রয়েছে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক দেওয়া হলো। এটি আমাকে কমেন্টে জানাও। ওকে, থ্যাংক ইউ। সবাই ভালো থেকো। শুভ নববর্ষ সকলকে আবার।